ক্লাস 6 আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু। এটা তোমার 7th চ্যাপ্টার, 7ম চ্যাপ্টার। আবহাওয়া জলবায়ু কাকে বলে? এই আবহাওয়া জলবায়ু কথাটার সঙ্গে আমরা কিন্তু খুব ভালোভাবে পরিচিত। প্রতিদিন আমরা টিভিতে কখনো দেখি, নিউজে বা পেপারে দেখি যে আজকের আবহাওয়া কীরকম। তার মানে কি আমাদের চারপাশের যে অবস্থাটা, সেই অবস্থার মধ্যে কি কি আছে, তার মধ্যে আছে উষ্ণতা, মানে কতটা তাপমাত্রা আজকে, বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি না, বাতাসে আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে, বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, কোনো ঝড়ের আশঙ্কা আছে কিনা, এই যে সমগ্র আপেক্ষিক অবস্থার একটা বিবরণ বা একটা ধারণা, একে বলা হয় আবহাওয়া। তার মানে আবহাওয়া হচ্ছে কোনো একটা অঞ্চলের, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের চারপাশের প্রাকৃতিক এই পরিবেশটাকে বলা হয় হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কিন্তু কখনো সব জায়গায় একরকম হয় না। তুমি এক জায়গায়, তোমরা এক জায়গায় থাকো, অন্য আরেকজন আরেক জায়গায় থাকে, তোমার বন্ধু আরও দূরে কোথাও থাকে। সব জায়গায় যে একই সময় বৃষ্টিপাত হবে বা একই রকম উষ্ণতা থাকবে তা নয়। আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়, আবহাওয়া কিন্তু স্থান সময় বিশেষে পরিবর্তিত হয়, সেজন্য আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। তাহলে আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা মানে আকাশে কতটা মেঘ আছে, এর অবস্থাকে বোঝায়। দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া বদলাতে পারে। অনেক সময় খেয়াল করবে যে আমরা সকালবেলা হয়তো আকাশে মেঘ দেখলাম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই মেঘটা কেটে গেল, হয়তো বৃষ্টি হলো না। সন্ধ্যাবেলা হয়তো আবার মেঘ হলো, বৃষ্টি হলো, তার মানে আবহাওয়া বদলাতে শুরু করেছে। সেরকম দিনের বিভিন্ন সময় আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে। কোনো এক জায়গার বায়ুমণ্ডলের একদিনের অবস্থাকে দৈনিক আবহাওয়া বোঝায়। আমি বললাম আজ আমার বাড়ি, আমি যেখানে থাকি সেখানে বৃষ্টি হয়েছে, তার মানে এরকম নয় যে কালকেই আবার সেখানে বৃষ্টি হবেই। আবহাওয়া কিন্তু প্রতিদিন বদলাতে পারে, এই জন্য আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। আমাদের রাজ্যে 12 মাসের মধ্যে প্রায় 7 থেকে 8 মাসই উষ্ণ থাকে। সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের। আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। আমাদের দেশ ভারতবর্ষের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, মানে 23.5 ডিগ্রি উত্তর, নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর যে কর্কট ক্রান্তি রেখা, সেই কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। সেই জন্য আমরা ক্রান্তীয় দেশ। আর মৌসুমি কেন? আমাদের দেশে বছরে একটা নির্দিষ্ট সময়, প্রায় নির্দিষ্ট, ধরা যায় মে জুন মাসে মৌসুমি বায়ু কিন্তু প্রবাহিত হয়, মৌসুমি বায়ু আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই জন্য আমাদের দেশকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ। এবারে আমরা পড়ব হচ্ছে জলবায়ু। কোনো অঞ্চলে প্রায় 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তার মানে প্রতিদিনের আবহাওয়াকে মোটামুটি একটা ধারণা করে রেখে কখন গরম কখন ঠান্ডা এগুলো হচ্ছে, সেই হিসেব করার পরে আমরা এই ডিসিশনে আসছি, বা আমরা এটা বলতে পারি যে আমাদের দেশ হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ। তার মানে জলবায়ু হচ্ছে আবহাওয়ার একটা গড় অবস্থাকে বলা হয়। তার মানে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে, যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য তাহলে কি হলো? আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের বোঝায়, আর জলবায়ু কিন্তু কোনো নির্দিষ্ট স্থান নয়। এই যে পশ্চিমবঙ্গ বলছি, ভারত বলছি, সম্পূর্ণ একটা বিরাট অঞ্চল জুড়ে কিন্তু জলবায়ুটা বলা হচ্ছে। জলবায়ুর একটা বিশেষ ধারণা বুঝতে গেলে এই জিনিসটা মাথায় রাখবে যে আমাদের দেশে গরমকাল মোটামুটি কিরম সময় আসে, এপ্রিল, মে, জুন, জুলাই, এই সময়। এটা কিন্তু পরিবর্তন হয় না, মানে কখনোই ডিসেম্বর মাস গরমকাল আর মে মাস শীতকাল এরকম কিন্তু হয়ে যাবে না। তার মানে নির্দিষ্ট সময় গরম আসবে, নির্দিষ্ট সময় গরমকাল, নির্দিষ্ট সময় শীতকাল, এইগুলো কিন্তু থাকে। তো সেইটির জন্য বলা হয় যে জলবায়ু কিন্তু পরিবর্তনশীল নয়, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। জলবায়ু হলো বছরে কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা।
আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলাতে পারে, জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া অল্প পরিসর স্থানে পরিবর্তিত হতে পারে, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। খুব ইম্পর্টেন্ট আবহাওয়া জলবায়ু কাকে বলে এবং এদের পার্থক্যটা। এবার আমরা পড়ব আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদান, মানে কি কি নিয়ে আবহাওয়া জলবায়ু তৈরি হয়। এই যে সূর্য তাপ দিচ্ছে, কতটা তাপ পৃথিবীতে থাকছে, কতটা তাপ বাইরে যাচ্ছে, কেন পৃথিবী উষ্ণ হচ্ছে, কেন বৃষ্টিপাত হচ্ছে, এইগুলো সব হচ্ছে আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানের মধ্যে পড়ছে। তার মধ্যে প্রথম প্রধান উপাদান হচ্ছে বায়ুর উষ্ণতা। প্রথম চিন্তা হচ্ছে বায়ুর উষ্ণতা, মানে আমরা যে উষ্ণ ভাবটা নিজেরা অনুভব করি, কখনো গরম কখনো ঠান্ডা, এটা কে দিচ্ছে? পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। তার মানে সূর্যের তাপেই কিন্তু বায়ু উত্তপ্ত হয়। কিন্তু সূর্য কতটা তাপ দেয়, কতটা তাপ পৃথিবী গ্রহণ করতে পারে, কতটা তাপ পৃথিবী ছেড়ে দেয় এবং কতটা তাপে পৃথিবী উত্তপ্ত হয়, এই ধারণাটা এবার আমরা পড়ব। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। তার মানে পুরো যদি সূর্যরশ্মির তাপকে 200 কোটি ভাগ ভাবা হয়, চিন্তা করা হয়, তার মাত্র 1 ভাগ, মানে অত্যন্ত নগণ্য একটা পরিমাণ কিন্তু পৃথিবীতে এসে পৌঁছয়। একে বলা হয় ইনসোলেশন বা আগত সৌরকিরণ। আগত মানে আসছে, সৌর বিকিরণ মানে হচ্ছে যে সূর্যের তাপটা আসছে, ইনসোলেশন। আগত সৌর বিকিরণকে 100% ধরলে, এবার আমরা তাহলে আগত সৌর বিকিরণকে মোটটাকে আমরা শতাংশতে এবার দেখব কত শতাংশ হয়, সেটা মোটটাকে আমরা 100% ধরছি। একটু ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ স্থলভাগ, এটা জলভাগ, কারণ স্থলভাগ আর জলভাগ নিয়ে ভূপৃষ্ঠ তৈরি। সূর্যরশ্মির 100% তাপ এই যে আসছে, এটাকে বলা হচ্ছে আগত সৌর বিকিরণ। 100% ধরলে তার 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, 35% উত্তপ্ত করে, তাই একে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। তার মানে এই যে 100%, এর 100%-এর মধ্যে মাত্র 51% কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করছে বা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। যেহেতু এই 51% পৃথিবীকে উত্তপ্ত করছে, কাজে লাগছে, সেই জন্য একে বলা হচ্ছে পার্থিব বিকিরণ বা কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। তার মানে 51% যদি 100% থেকে আমরা বাদ দিই, তাহলে থাকে 49%। এই 49% কিন্তু মহাশূন্যতে কি হচ্ছে, ফিরে যাচ্ছে। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। পুরো 49% আবার ফিরছে না, তার মধ্যে আবার ফিরছে 35%। এই 35% কোনো কাজে লাগে না। তার মানে এই 35%, 100% সূর্য বিকিরণের মধ্যে 35% কোনো কাজে লাগে না, একে বলা হয় অ্যালবেডো। এবং বাকি অংশ মানে 14%, 49 থেকে 35 চলে গেল, 14% বায়ুমণ্ডলের বিভিন্ন জলীয় বাষ্প ধূলিকণার দ্বারা শোষিত হয়। যে 51% তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, তার প্রায় পুরোটাই রাত্রিবেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে বলা হয় পার্থিব সৌর বিকিরণ। এই যে 14% গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণার দ্বারা শোষিত হচ্ছে, মানে 51% তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, তার প্রায় পুরোটাই রাত্রিবেলা তাপ বিকিরণ করে মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় পার্থিব বিকিরণ। পার্থিব বিকিরণ হচ্ছে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ। বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা কিন্তু উত্তপ্ত হয় না। মাথায় একটা জিনিস রাখতে হবে, যে পরিমাণ তাপ বৃহৎ তরঙ্গ মারফত, মানে বড় ক্ষুদ্র তরঙ্গ আর বৃহৎ তরঙ্গ দুরকম তরঙ্গ হয় সূর্যরশ্মির, সে বৃহৎ তরঙ্গ মারফত ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, সেই তাপটা কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। ভূপৃষ্ঠের প্রতিফলিত তাপ বা বিকিরিত তাপ কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই যে অরেঞ্জ কালারের দাগ যেগুলো দেখছো, এগুলো হচ্ছে সূর্যের থেকে আসা সৌরবিকিরণ, যেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। আগে সে কাকে উত্তপ্ত করে? ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তারপর সেই তাপটা যখন ফিরে যায়, তখন আস্তে আস্তে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। যে কারণে আমরা সকালবেলা সূর্যকে উঠতে দেখলেও সকালবেলা কিন্তু আমাদের তাপ বেশি লাগে না, আমাদের বেলা বাড়ার সাথে সাথে তাপ আমরা অনুভব করি বা গরমটা অনুভব করি, কারণ বেলা বাড়ার সাথে সাথে ভূপৃষ্ঠ সেই তাপটাকে কি করতে থাকে? বায়ুমণ্ডলে ছাড়তে থাকে, তখন তাকে সেই তাপটা কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এইবার যেটা পড়া হবে,
সেটা হচ্ছে এবার এই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হবে এটা কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়। প্রধানত এইটা 3টে পদ্ধতিতে উত্তপ্ত হয়, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি। 3 রকম পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এবং সবই কিন্তু ভূপৃষ্ঠ তাপ ছাড়ছে। সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের গাছপালা সব কিছুকেই উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়, এই পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। মানে এই তাপই উত্তপ্ত করছে, কিন্তু যখন আসছে তখন উত্তপ্ত করছে না, সে প্রথমে উত্তপ্ত করছে ভূপৃষ্ঠকে, ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত করছে বায়ুমণ্ডলকে। তার মানে বিকিরিত করছে, বিকিরণ করছে, তাই জন্য একে বলা হয় বিকিরণ পদ্ধতি। এরপরে হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি কাকে বলে? এই যে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো, এ প্রথমে তাপটাকে কি করবে, তার উপরের স্তরের বায়ুমণ্ডলকে দেবে। যেমন আমরা পরপর বেঞ্চে বন্ধুরা বসে থাকলে একটা পেন্সিল যদি একজনের হাতে দিই, বলি তুই তার পাশের বন্ধুকে দিয়ে দাও, সে তুমি তাকে দিয়ে দিলে, তার পাশের বন্ধু আবার তাকে দিয়ে দিল, এইভাবে পেন্সিলটা পরিবাহিত হচ্ছে। ঠিক সেরকম ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হচ্ছে, তারপরের বায়ুস্তর উত্তপ্ত হচ্ছে, তারপরে তার উঁচুতে বায়ুস্তর উত্তপ্ত হচ্ছে, এইভাবে তাপটা কি হচ্ছে, পরিবাহিত হচ্ছে। এইভাবেও কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সূর্যের তাপ সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সেই তাপ প্রথমে পরিবাহিত হয় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে, মানে কাছের বায়ুস্তরে, সেই তাপ তার উপরের বায়ুস্তরে পরিবাহিত হয়। এই পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। এরপরেরটা হচ্ছে পরিচলন পদ্ধতি। সূর্য থেকে আসা তাপে পৃথিবীর ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা বায়ুর সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই স্তর বায়ু প্রথমে উত্তপ্ত হলো, যেই উত্তপ্ত হলো, উত্তপ্ত বায়ু হয় হালকা এবং সে তার টেন্ডেন্সি থাকে, তার প্রবণতা থাকে উপর দিকে উঠে যাওয়া, সেই বায়ু চলে গেল ওপর দিকে। যেই ওপরে হালকা বায়ু চলে গেল, এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হলো, সেই ফাঁকা জায়গাতে আবার ঠান্ডা বাতাস আসবে, ওপরে বাতাস গিয়ে সেই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে গরম বাতাস, সে ঠান্ডা হলো, হয়ে ভারী হয়ে আবার কোথায় নেমে এলো, নিচে নেমে এলো। ক্রমশ নিচে যখন নেমে আসছে, ভূপৃষ্ঠের কাছে আসছে, এসে আবার গরম হচ্ছে, আবার ওপর দিকে উঠে যাচ্ছে। তার মানে একটা সাইক্লিক অর্ডার বা পরিচলন পদ্ধতির মারফত কিন্তু এইটা গরম হচ্ছে। এই পদ্ধতিতেও কিন্তু বায়ু গরম হয়। এই হলো 3 রকম পদ্ধতি যার মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই উত্তপ্ত হওয়ার পদ্ধতির সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটাকে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। কোন স্থানের একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার। সারাদিন একরকম তাপমাত্রা থাকে না, কখনো বেশি কখনো কম হয়, তার মধ্যে যে পার্থক্যটা, সে বেশি আর কমের মধ্যে যতটা ডিফারেন্স, সেটা হলো দৈনিক উষ্ণতার প্রসার। আবার কোন স্থানের শীতলতম উষ্ণতম মাসের, যেটাকে আমরা বছরে যদি চিন্তা করে নিই, যেটা সবচেয়ে উষ্ণতম মাস বা গরম মাস আর সবচেয়ে ঠান্ডা মাস, এদের মধ্যে যে পার্থক্য, তাকে বলা হয় গড় বার্ষিক উষ্ণতার প্রসার। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। জ্বর হলে যেমন আমরা থার্মোমিটার ব্যবহার করি যে গায়ের তাপমাত্রা মাপার জন্য, তেমনি বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য কিন্তু থার্মোমিটার ব্যবহার করা হয়। 6 থার্মোমিটার দিয়ে কিন্তু দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়। এইটা ইম্পর্টেন্ট যে কি থার্মোমিটার, 6 থার্মোমিটার দিয়ে কিন্তু দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়। জ্বর হলে সাধারণত ফারেনহাইট স্কেলে কিন্তু তাপমাত্রা মাপা হয়ে থাকে। আমরা এখানে যে স্কেলটা ব্যবহার করি বায়ুমণ্ডলের তাপমাত্রা, সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। দ্বিতীয় উপাদানের মধ্যে চলে আসছে, এটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। মানে বায়ুমণ্ডলের মধ্যে বা বায়ুর মধ্যে কতটা পরিমাণে জলীয় বাষ্প আছে বা জলের পরিমাণ। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এটা খুব ইম্পর্টেন্ট লেখা, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু, তা নয়তো জলীয় বাষ্পের পরিমাণটা বোঝা যাবে না। তাকেই বলা হয় বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তার মানে তাপমাত্রা মাপা হলো থার্মোমিটার আর আর্দ্রতা মাপা হচ্ছে হাইগ্রোমিটার। এবার চলে আসছি বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ। বায়ুর ওজন আছে। বায়ু যে আমরা যদি ঝড় হয় তাহলে আমরা অনেক সময় গায়ে বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে।
তার মানে বায়ু আমাদের চাপ দেয়, যেহেতু প্রবাহিত হলে আমরা বুঝতে পারি তার মানে বায়ু আমাদের ধাক্কা দেয়, তার মানে বায়ুর ওজন আছে, কোনো একটা বস্তুর ওজন থাকলে তবেই সে আমাদের ধাক্কা দেবে। বায়ু পৃথিবীর উপর চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি, যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। উপরে মানে উচ্চতা বাড়ার সাথে সাথে, মানে যত আমরা পাহাড় বা আরো উঁচু স্থানে যাব তত কিন্তু বায়ুর চাপ কমতে থাকে। তার মানে সমুদ্রের পৃষ্ঠ হচ্ছে সবচেয়ে সমতল ভূভাগ, সেখানে বায়ুর চাপ হচ্ছে সবচেয়ে বেশি, আর যত উঁচুতে উঠবো তত বায়ুর চাপ কমতে থাকে। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে 14 ব্যারোমিটার। অনেকগুলো যন্ত্র কিন্তু আমরা নাম পড়লাম এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুপ্রবাহ হলো বায়ুপ্রবাহ। বায়ু সব জায়গায় সমান চাপ রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু কত রকমের চাপ দেয়? একটা হচ্ছে বেশি চাপ দেয়, যেটা সমুদ্রপৃষ্ঠে, সেটা উচ্চচাপ, আর যত ওপর দিকে উঠবো তত কম চাপ দেয়, যাকে বলা হয় নিম্নচাপ। তার মানে বায়ুর চাপ দু রকমের, উচ্চচাপ আর নিম্নচাপ। আর বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। এইটা সবসময় মনে রাখবে, বায়ু সবসময় প্রবাহিত হয় বেশি চাপ থেকে কম চাপের দিকে। আর বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার, আর বায়ু প্রবাহের দিক মাপার যন্ত্রের নাম বাত পতাকায়। এগুলো কিন্তু সবকটা মুখস্থ করতে হবে। বায়ুর দিক, বায়ু প্রবাহ, বায়ু কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হচ্ছে সেটার নাম হচ্ছে বাত পতাকা, আর বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। এবার হচ্ছে মেঘাচ্ছন্নতা বা বৃষ্টিপাত। এবার এই আঁকাটা আগে খেয়াল করো, আমরা আকাশে কীরকমভাবে মেঘ দেখতে পাই। এটাকে যদি পুরো আকাশ ধরা হয় তাহলে এই গোলটাকে, তাহলে এই গোলের মধ্যে কোনো মেঘ নেই বা সাদা, তার মানে কোনো মেঘ নেই, শূন্য মেঘাচ্ছন্নতা, বা যেটা আমরা দেখতে পাই পরিষ্কার আকাশ। একে যদি 4 ভাগের 1 ভাগ মেঘ থাকে, তার মানে পুরোটা 100% ধরলে 4 ভাগের 1 ভাগ মানে 25%, 25% মেঘাচ্ছন্নতা মানে আংশিক মেঘলা আকাশ। যদি 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকে আর 3 ভাগ ভর্তি থাকে, তার মানে 25, 50, 75 ভর্তি আর 25 ফাঁকা, তার মানে 75% মেঘাচ্ছন্নতা, প্রায় মেঘলা আকাশ। আর যদি পুরোটা আকাশে মেঘ ঢাকা থাকে তখন বলা হয় 100% মেঘাচ্ছন্নতা বা সম্পূর্ণ মেঘলা আকাশ। এইরকম ছবি দিয়ে অনেক সময় শর্ট কোশ্চেন আসে, অথবা এইরকম পার্সেন্টেজ দিয়ে বলা যেতে পারে যে মেঘাচ্ছন্নতা এঁকে দেখাও, তখন তোমাদের এইরকম ছবি আঁকতে হবে। মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত কাকে বলে? মেঘলা আকাশ পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রাখে, ওপরে আকাশটা পুরো চাদরের মতো ঢাকা থাকে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছয়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না। যে কারণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বেশ গুমোট গরম একটা আবহাওয়া সৃষ্টি হয়। কেন না, ওপরে চাদরের মতো ঢাকা থাকলে ভূপৃষ্ঠ যে তাপটা বিকিরণ করছে সেই তাপটা বাইরে যেতে পারছে না, মহাশূন্যে ফিরতে পারছে না, সে আবার পৃথিবীর মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে, যার জন্য গুমোট ভাব দেখা যায়। ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি লাগে। আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা বা ক্লাউড কভার। ক্লাউড মানে মেঘ, আর মেঘ যতটা ঢেকে রাখে তাকে ইংলিশে বলা হয় ক্লাউড কভার। জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরের দিকে উঠে যায়। আমরা জানি সূর্যের তাপে জলীয় অংশ থেকে, নদী, পুকুর, খাল, বিল থেকে বাতাস জলীয় বাষ্প হয়ে ওপর দিকে উঠে যায়। ওপরে গিয়ে সেই বাতাস ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে গিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়। ঘনীভূত মানে কনডেন্স হয়। ঘনীভূত হয়ে গিয়ে আস্তে আস্তে বায়ুর মধ্যে থাকা ধূলিকণা, বালুকণা এদের সাথে থেকে জমাট বাঁধতে থাকে। জমাট বেঁধে তৈরি করে কি? মেঘ। মেঘ যখন আকাশে ভারী হয়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তির জন্য আর ওপরে ভেসে থাকতে পারে না, তখন সে কি হয়? নিচের দিকে নেমে আসে। কি রূপে নেমে আসে? জলকণা রূপে নেমে আসে, যাকে বলা হয় বৃষ্টিপাত। একে বলা হয় বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিভাবে হয়। জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরের দিকে উঠে যায়। ওপরের বায়ু উষ্ণতা ও চাপ দুটোই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। একে ঘনীভবন বলা হয়। এই জলকণা বায়ুতে ভেসে থাকা ধুলোকণাকে আশ্রয় করে মেঘ তৈরি করে। ছোট ছোট জলকণা পরস্পর মিশে গিয়ে ক্রমশ বড় ভারী জলকণায় পরিণত হয়। যখন এই জলকণা অভিকর্ষজ টানে ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পৃথিবীর উপর এসে ঝরে পড়ে। সেসব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক সময় কিন্তু 0 ডিগ্রি নিচে নেমে যায়। সেই সব জায়গায় তুষারপাত হয়। আমরা জানি জল বরফে পরিণত হয় 0 ডিগ্রি তাপমাত্রায়। তার মানে জল যখন তাপমাত্রা 0 ডিগ্রি পেয়ে যায় তখনই কিন্তু ছোট ছোট তুষার রূপে পরিণত হয়। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম আবার রেন গজ। তার মানে আমরা পড়তে পড়তে অনেকগুলো যন্ত্রের নাম পড়লাম, তোমরা খাতায় লিখে এগুলো মুখস্থ করবে।
বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না। এর কারণ কি? পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় রয়েছে। পৃথিবী তো সোজা নেই, এইরকম হেলানো অবস্থায়, ইনক্লাইন্ড অবস্থায় রয়েছে। তাই জন্য পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্যের তাপ একরকমভাবে পড়ে না, কোথাও বেশি পড়ে, কোথাও কম পড়ে। গরমকালে ভূপৃষ্ঠের উপরে সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে, মানে যে অংশটা পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে থাকে, ফলে উষ্ণতা বেশি হয়। শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় উষ্ণতা কমে যায়। সূর্য থেকে আসা আলো ভূপৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় সূর্যরশ্মির পতন কোণ। পৃথিবীর যে অংশ সূর্যের তাপ লম্বভাবে গ্রহণ করে সেখানে বেশি গরম। এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে লম্ব রশ্মি আর এটা হচ্ছে তির্যক রশ্মি। এটা হচ্ছে লম্ব রশ্মি, এটা হচ্ছে তির্যক রশ্মি। লম্ব রশ্মি সবসময় কম অঞ্চলের উপরে বেশি তাপ দেয়, আর তির্যক রশ্মি অনেকটা অঞ্চলের উপরে কিন্তু কম তাপ দেয়। যে পৃথিবী যেহেতু বেঁকা অবস্থায় থাকছে, সেই জন্য পৃথিবীর মাঝখানের অংশটা লম্ব রশ্মি পড়ে সূর্যের তাপ, কিন্তু উপরে এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কাছাকাছি তির্যক রশ্মি পড়ে, যে কারণে নিরক্ষীয় অঞ্চলে তাপ সবসময় বেশি, মেরু অঞ্চলে তাপ সবসময় কম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস। এটা আমাদের প্রত্যেকের একটা প্রত্যক্ষ প্রমাণ থাকতে পারে। আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই, তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কি হতে থাকে? কমতে থাকে। তার মানে যত উঁচুতে উঠবো তাপমাত্রা কমতে থাকে। এই কমের হারটা কি, মানে কি পরিমাণে কমে? ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যত করে 1000 মিটার ওপরে উঠবো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয়। যে স্থান সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রার প্রসার তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। এইটা খুব ইম্পর্টেন্ট যে কি পরিমাণে কমে, সেটা হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মনে রাখতে হবে। সমষ্ণ রেখা কাকে বলে? এগুলো ছোট ছোট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সমষ্ণ রেখা হলো একই উষ্ণতাযুক্ত স্থানে, মোটামুটি একই উষ্ণতাযুক্ত স্থানে, আমার বাড়ি কাছে তোমাদের কোনো এক বন্ধুর বাড়ির কাছে তোমাদের বাড়ি আছে, বা এরকম 2-4টে বাড়ির কাছে কাছাকাছি যারা রয়েছে তাদের একই তাপমাত্রা থাকে। সেই একই তাপমাত্রাযুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়। পৃথিবীর উপর কিন্তু কোথাও দাগ দেওয়া নেই, এগুলো কিন্তু কাল্পনিক রেখা। মোটামুটি ধারণা করা হয় এই অঞ্চলটা এই তাপমাত্রা রয়েছে, তো সেইভাবে কিন্তু সমষ্ণ রেখা তৈরি করা হয়। পৃথিবী মানচিত্রের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি আসে, উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে। উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় এই গোলার্ধের সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে, কারণ সেখানে কিন্তু উষ্ণতার পার্থক্য কম, কারণ জলভাগে প্রায় সব জায়গাতে একই উষ্ণতা থাকে। সমষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না, মানে একটা তাপমাত্রা রেখা কিন্তু কখনো আরেকটা তাপমাত্রা রেখাকে ছেদ করবে না। এরপরে আমরা পড়ব হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীতে প্রধানত 3টে তাপমণ্ডল আছে। এখানে লেখার থেকেও আঁকাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে নিরক্ষরেখা অঞ্চলে সূর্যরশ্মি সবচেয়ে বেশি পড়ে। এই যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, মানে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তির মাঝখানের যে অঞ্চলটা, একে বলা হয় হচ্ছে উষ্ণমণ্ডল, সবচেয়ে বেশি পরিমাণ সূর্যরশ্মি পড়ে বলে। ঠিক তার উপরে কর্কটক্রান্তি রেখা থেকে, যে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্ত রেখা পর্যন্ত যে অংশটা, সেই অংশটা সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, সরাসরি পড়ে না। একে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক সেরকম দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্ত রেখা, এটা কুমেরু বৃত্ত রেখা, এই দুটো রেখার মাঝের অংশটাতেও কিন্তু সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। একে বলা হয় দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তরে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলের উত্তরে সুমেরু বৃত্ত রেখা থেকে, মানে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু পর্যন্ত এই অংশটা কে বলা হয় হিমমণ্ডল, কারণ এখানে সূর্যরশ্মি প্রায় পড়েই না, এখানে সারা বছর প্রায় বরফে ঢাকা থাকে, তাই জন্য একে বলা হয় হিমমণ্ডল। হিম মানে বরফ। ঠিক সেরকম এটা উত্তর হিমমণ্ডল। আর দক্ষিণ দিকে কুমেরু বৃত্ত রেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত 90 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, একে বলা হয় হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল।
তার মানে তিনটে প্রধান তাপমণ্ডল, একটা হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। কিন্তু পৃথিবীর ভাগ করা হয়েছে কিন্তু 1 2 3 4 5 পাঁচটা তাপমণ্ডলে পৃথিবীকে ভাগ করা হয়েছে। উষ্ণমণ্ডল একটা, নাতিশীতোষ্ণমণ্ডল দুটো, উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল ও দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল, এবং হিমমণ্ডল দুটো, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। এটাই এখানে বলা হয়েছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমতে থাকে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণ। বা সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে তিনটে তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার মাঝখানের অংশ হলো উষ্ণমণ্ডল, এই অংশটা। এটা একটাই উষ্ণমণ্ডল, পৃথিবী পৃষ্ঠের সব থেকে বেশি উত্তপ্ত স্থান। নাতিশীতোষ্ণমণ্ডল হচ্ছে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা, এই অংশটা। আবার মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা, এই অংশটা। এই অংশটা তির্যকভাবে পড়ায় দুটো নাতিশীতোষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। এবং হিমমণ্ডল হচ্ছে সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অংশটা সারা বছর বরফে ঢাকা থাকে, একে বলা হিমমণ্ডল, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। এই তাপমণ্ডলের আঁকার ছবিটা আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, এটা তোমরা প্র্যাকটিস করবে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমরা বললাম আবহাওয়া জলবায়ু, খুব ভালো করে ভিডিও দেখে তারপরে বইটাকে পড়বে। এর পরের দিন আমরা এটার কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব।